হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আমরা ক্লাস 7 ম্যাথের রয় মার্টিন কোশ্চেন ব্যাংকের সেটগুলোর সলিউশন করছিলাম। 11টা হয়ে গেছে, আজকে 12 নম্বর সেটটা সলিউশন করব। তাহলে 12 নম্বর সেটের প্রথমে দেখি কি আছে। 25/7 এর সঙ্গে কত গুণ করলে 5 পাবো। তাহলে 12 নম্বর সেটটার 1 নম্বর কোশ্চেনটা এটাই আছে, 1-এর 1। 25/7-এর সাথে কত গুণ করলে 5 পাবো। তাহলে কোশ্চেনটা দাঁড়াচ্ছে 5-এর সাথে কত গুণ করলে 25 পাবো। এরকম যদি কোশ্চেনটা থাকে 5-এর সাথে কত গুণ করলে 25 পাবো, সেক্ষেত্রে আমরা পাই কী করে? 25কে 5 দিয়ে ভাগ করে 25/5 করলে সমান হয় 5। তার মানে এখানে গুণফলটা 25 আর একটা সংখ্যা হচ্ছে 5, অপর সংখ্যাটা কত হবে? 5। ঠিক তেমনি এখানেও 25/7-এর সাথে কিছু একটা গুণ করলে 5 পাচ্ছি। তাহলে এখানে গুণফল হচ্ছে 5, একটি সংখ্যা হচ্ছে 25/7। তাহলে অপর সংখ্যাটা কত হবে? তার মানে অপর সংখ্যাটা দিয়েই গুণ করতে হবে। তাহলে কি লিখব? গুণ করতে হবে সমান গুণ করতে হবে কত দিয়ে? 5/25/7 দিয়ে। তাহলে 5/25/7 দিয়ে এখানে গুণফল হচ্ছে 5 আর একটি সংখ্যা 25/7। তাহলে গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে ভাগটা করলে কি হবে? 5 ভাগ চিহ্নটা করবো গুণ চিহ্ন, উল্টে গিয়ে হবে 7/25 এত দিয়ে সমান 5 দিয়ে যদি কাটি 5×5=25, 5 দিয়ে 25কে কাটলাম, 5×5=25, আর কাটাকাটি যাবে না। তাহলে উপরে উপরে গুণ করলে 7×1=7 আর নিচে 5×1=5। তাহলে 7/5। এবার এটাকে ভাগ করে পূর্ণ সংখ্যা আনলে কী হবে? 1/2/5। তাহলে 25/7কে 7-এর সঙ্গে 1/2/5 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাবো? 5 পাবো। তাহলে উত্তর দেখো, এখানে আমাদের 1/2/5 পর্যন্ত যাওয়ার দরকার নেই, উত্তর এটাই দেওয়া আছে। অপশনে কি দেওয়া আছে? 7/5। তাহলে 1-এর 1-এরটার উত্তর কত হবে? 7/5, অপশন সি। যদি শুধু এটা প্রশ্ন করা হতো 25/7-এর সঙ্গে কত গুণ করলে 5 পাবো, সেক্ষেত্রে আমরা 7/5টাকে 1/2/5ও বের করতে পারতাম। কিন্তু এখানে অপশন দেওয়া আছে, অপশন পূর্ণ সংখ্যায় দেওয়া নেই, এমনিতেই দেওয়া আছে। তাহলে উত্তর হবে 7/5। পারলাম বোঝাতে? চলো 2-এর অঙ্কটা দেখি। 1-এর 2 কি বলেছে? 3-এর স্কোয়ার ও 4-এর স্কোয়ারের বর্গমূল কত? তাহলে 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার এর বর্গমূল। 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ারের বর্গমূল কত হবে? সমান হবে √3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার সমান। এরকম একটা অঙ্ক তোমাদের ছিল, বইয়ে দেওয়া ছিল, ওখানে অবশ্য বর্গমূলই করতে বলা ছিল। তোমরা সেটা এইভাবে করে থাকতে পারো, √3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার। তাহলে এরকম থাকলে কি করতে হবে? যেহেতু মাঝখানে যোগ আছে, এখানে এটা যদি মাঝখানে গুণ থাকতো তাহলে বর্গমূল হয়ে যেত 3 × 4 = 12। কিন্তু এখানে কি আছে? মাঝখানে যোগ আছে। তাহলে এগুলোকে আগে স্কোয়ার করে নেব, স্কোয়ার করে যোগ করে তার বর্গমূল করব। তাহলে 3-এর স্কোয়ার সমান কত হবে? 9। 4-এর স্কোয়ার সমান কত হবে? 16। তাহলে 16 আর 9 যোগ করলে কত হবে? 25। তাহলে 25-এর বর্গমূল কত হবে? 5। 25-এর বর্গমূল 5। তার মানে 3-এর স্কোয়ার ও 4-এর স্কোয়ারের বর্গমূল কত হবে? 5। চলো উত্তর দেখি, অপশন সি। তাহলে 1-এর থেকে 2-এরটার উত্তর হবে অপশন সি, 5। পারলাম বোঝাতে? চলো 3-এর দিকের অঙ্কটা দেখি। 3-এ কি বলছে? সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। অঙ্কটা খুবই আসে এবং খুবই সোজা। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত? 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে। তাহলে এখানে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হবে? 60:60, 60:60:60। যেহেতু প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি করে, তাহলে 60 এদের অনুপাত হবে 60:60:60 সমান কী হবে? 1:1:1। তাহলে উত্তর হচ্ছে অপশন এ। তাহলে 1-এর দাগে 3-এরটার উত্তর হচ্ছে অপশন এ। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি, 4-এরটা। তাহলে 1-এর 4, 5:2 সমানুপাত 15 স্টার চিহ্ন দেওয়া আছে। এই সমানুপাতে চতুর্থ পদটি কত? তাহলে এখানে চতুর্থ পদের জায়গায় স্টার দেওয়া আছে, চতুর্থ পদটা বের করতে হবে। তাহলে ধরে নিই চতুর্থ পদটি সমান x।
তাহলে 1-এর 4-এরটা করছে, 1-এর দাগে 4। তাহলে ধরি চতুর্থ পদটি সমান এক্স। তাহলে অতএব সমানুপাত্রে, তাহলে চতুর্থ পদ যদি এক্স হয় তাহলে সমানুপাত্রে কী হবে? 5:2, 5:2 সমানুপাত 15 অনুপাত এক্স। এখানে স্টারের জায়গায় কত বসাবো? এক্স ধরে নিয়েছি, এক্স বসাবো। এবার এটা সমাধান করে এক্সের মান বের করবো, তাহলেই চতুর্থ পদ বেরিয়ে যাবে। তাহলে এখানে কি করব? 5/2 সমান 15/x। অনুপাতগুলোকে বাই আকারে লিখলাম, তাহলে 5/2 সমানুপাতের জায়গায় সমান চিহ্ন 15/x। এবার কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি গুণ করলে 5 আর x গুণ করলে 5x সমান, এখানে এটা 2 গুণিত 15 রেখে দেবো। এখানে গুণটা করবো না, গুণ চিহ্ন দিয়ে রেখে দিলাম, কারণ পরে কাটাকাটি হবে। তাহলে বা x সমান 2 গুণিত 15/5, 5 দিয়ে 15কে কাটলে 3, তাহলে সুতরাং x সমান কত হলো? 6। তাহলে চতুর্থ পদটা কত পেলাম? 6। তাহলে 4-এরটার উত্তর হবে অপশন ডি, 6। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। 1-এর 4 হলো 1-এর 5। তাহলে 1-এর 5 কি বলছে? -4y + 7y এর মান হবে। তাহলে -4y + 7y, -4y + 7y এর মান কত হবে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে এখানে দেখো সদৃশ পদ, যেহেতু দুটোর সঙ্গে y আছে, তাহলে একই চিহ্ন থাকলে কি করব? দুটোকে যোগ করব, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করব। এখানে দুটোতে আলাদা চিহ্ন আছে, তাহলে দুটো সংখ্যা বিয়োগ করতে হবে। 7 থেকে 4 গেলে কত হবে? 3, সঙ্গে y আছে, y বসবে। আর বড় সংখ্যাটার সঙ্গে কী চিহ্ন আছে? প্লাস। তাহলে এখানে হবে প্লাস, প্লাসটা লেখার দরকার নেই। তাহলে উত্তর হবে কোনটা? 5-এরটার উত্তর হবে 3y, অপশন বি। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। তাহলে 1-এর দাগ শেষ হলো, 2-এর দাগ। দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম 4,20,000 টাকা। প্রথম বাড়িটির দাম কত? তাহলে এটা হচ্ছে একটা পার্ট অঙ্কটার। আরেকটা পার্ট কি? প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো? তাহলে আমাদেরকে এখানে আগে প্রথম বাড়িটার দাম বের করতে হবে। তাহলে দুটি বাড়ির দামের অনুপাত দেওয়া আছে 4:3। তাহলে লিখি প্রথম বাড়ি ইস্টু দ্বিতীয় বাড়ি সমান 4:3। তাহলে এখানে দামের অনুপাত দেওয়া আছে 4:3, সেটাই লিখলাম। এবার এটাকে কি লিখব? বাই আকারে লিখি, বা প্রথম বাড়ি বাই দ্বিতীয় বাড়ি সমান 4/3। এবার দ্বিতীয় বাড়ির দাম এখানে দেওয়া আছে, তাহলে বা প্রথম বাড়ি বাই দ্বিতীয় বাড়ির দামটা কত দেওয়া আছে? 4,20,000। 42 লেখার পর 4টা শূন্য, এইভাবে আমরা হিসাব করে নেব। অঙ্কের মধ্যে কমা দেবো না। তাহলে এখানে আছে 4,20,000, মানে সংখ্যাটা কত আছে? 4 × 10 = 42, তারপরে আছে 4টা শূন্য। তাহলে 42, তারপরে 4টা শূন্য। এইভাবে লিখলে আমাদের লিখতে আরও সুবিধা হবে। তাহলে প্রথম বাড়ি বাই দ্বিতীয় বাড়ির দামটা লিখলাম, সমান কত হবে? 4/3। তাহলে বা এবার এই যে 4,20,000টা এখানে নিচে আছে, এটাকে ওদিকে গুণে নিয়ে চলে যাব। তাহলে বা প্রথম বাড়ি সমান কত হবে? 4/3 গুণিত 4,20,000, 42-এর পর 4টা শূন্য। তাহলে এভাবে মনে রাখলে আমাদের করতে সুবিধা হবে। 3 দিয়ে এটাকে কাটবো, 3 দিয়ে 42কে কাটলে 14, তারপরে 4টা শূন্য আছে, বসে যাবে। 14 আর 4-এ গুণ করলে কত হবে? 14 4-এ 56, আর 4টা শূন্য আছে, বসে যাবে। তাহলে প্রথম বাড়ির দাম কত হলো? 5,60,000 টাকা। প্রথম যে উত্তরটা চেয়েছিল প্রথম বাড়িটির দাম কত, তাহলে প্রথম বাড়ির দাম পেয়ে গেলাম। এরপরে প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো, এবার অঙ্কের দ্বিতীয় পার্টটা করতে হবে। প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কী হতো? তাহলে এবার কি করব? 70,000 টাকা বেশি হলে প্রথম বাড়ির দাম হতো, 70,000 টাকা বেশি হলে
70,000 টাকা বেশি হলে প্রথম বাড়িটির দাম হতো, প্রথম বাড়ির দাম হতো সমান কত হবে? প্রথম বাড়িটার দাম আগে কত পেয়েছিলাম? 5,60,000 টাকা। তাহলে তার সঙ্গে যোগ করবো 70,000 টাকা। তাহলে 56-র পর 4টা শূন্য যোগ 7-এর পরে 4টা শূন্য, এত টাকা। তো এবার এটা যোগ করলে কত হবে? 6,30,000 টাকা। তাহলে এই দুটো যোগ করলে হলো 6,30,000 টাকা। এবার চাইছে কি, তবে তাদের দামের অনুপাত কত হতো? তার মানে এখন প্রথম বাড়ি আর দ্বিতীয় বাড়ির দামের অনুপাত বের করতে হবে। তাহলে প্রথম বাড়ি ইস টু দ্বিতীয় বাড়ি, তাহলে তখন প্রথম বাড়ি ইস টু দ্বিতীয় বাড়ি সমান কত হবে? প্রথম বাড়ির দাম 6,30,000 টাকা, মানে 63-র পর 4টা শূন্য, আর এটা হবে 42-এর পর 4টা শূন্য। তাহলে এবার কাটাকাটি করলে কি হবে? 4টা শূন্য বাদ হয়ে যাবে, আর 7 দিয়ে 63 আর 42কে কাটলে কত হবে? 7-9 63, 7-6 42। এবার এই দুটোকে আবার 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 3 দিয়ে কাটলে কত হবে? 3-3 9, 3-2 6। তাহলে তখন তাদের দামের অনুপাত কত হবে? 3:2। পারলাম বোঝাতে? তাহলে অঙ্কটা দুটো অংশে করতে হবে, দুটো পার্টে। একটা হচ্ছে কি, প্রথম বাড়ির দাম আগে বের করতে হবে। প্রথম বাড়ির দাম বের করে নেওয়ার পর বলছে 70,000 টাকা বেশি হলে প্রথম বাড়ির তাদের দামের অনুপাত কত হতো। তাহলে 70,000 টাকা বেশি হলে প্রথম বাড়িটার দাম কত হচ্ছে? প্রথম বাড়ির দাম যা বেরিয়েছিল তার সঙ্গে 70,000 যোগ করে বের করে নিলাম, কত হলো? 6,30,000 টাকা। তাহলে এটা হচ্ছে প্রথম বাড়ির দাম, আর দ্বিতীয় বাড়ির দাম যা ছিল তাই। দ্বিতীয় বাড়ির দাম কত বলে দিয়েছিল? 4,20,000 টাকা। তাহলে প্রথম বাড়ি আর দ্বিতীয় বাড়ির দামের অনুপাত বের করলাম, 63,000 ইস টু 6,30,000 ইস টু 4,20,000। অনুপাতটা কাটাকাটি করলে আসছে কত? 3/2। তাহলে তাদের দামের অনুপাত 3:2। পারলাম বোঝাতে? অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে খুব বেশি, ভালোভাবে এটা প্র্যাকটিস করবে। পরের 2-এর অঙ্ক, 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। হিসাব করে দেখো এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। তাহলে 10 লিটার শরবতে সিরাপ আছে কত লিটার? 3 লিটার। এটা আমরা ঐকিক নিয়মেই করে ফেলতে পারি। দশ লিটার শরবতে 10 লিটার শরবতের সিরাপ আছে 3 লিটার। তাহলে 1 লিটার শরবতে সিরাপ আছে 3/10 লিটার, আর 5 লিটার শরবতে কতটা আছে? তাহলে 5 লিটার শরবতে সিরাপ আছে সমান 3 × 5/10 লিটার। কাটাকাটি করলে 5 দিয়ে 10কে কাটবো 2, তাহলে সমান 3/2 লিটার সমান, এটাকে 1/2 করতে পারি, বা 1.5 লিটার। বোঝা গেল? তাহলে এটাকে আমরা 3/2 আছে, 3/2টাকে 1/2 করতে পারি, বা 1.5 লিটার করতে পারি। তাহলে 10 লিটার 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে? 1.5 লিটার সিরাপ লাগবে। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। তাহলে 2-এর 3 শূন্যস্থান পূরণ করো। কি দেওয়া আছে শূন্যস্থানটা? 2-এর দাগের 3-এরটা -15 প্লাস -5 মাইনাস ড্যাশ সমান -1। তাহলে এটা যদি হয়, এখানে আমরা এখান থেকে কি করতে পারি? এই -15 আর -5, তাহলে দুটোতে মাইনাস আছে, মাঝখানে যোগ চিহ্ন আছে। তাহলে এটা এই দুটোকে যোগ করব, এই দুটোকে যোগ করলে কি পাচ্ছি? দুটোর সঙ্গে একই চিহ্ন আছে, তাহলে যোগ করব। 15 আর 5 20, তার মানে এখানে আসছে -20 মাইনাস এখানে শূন্যস্থান সমান -1। তার মানে এবার কি দাঁড়াচ্ছে? যে -20 থেকে কিছু একটা বিয়োগ করলে পাওয়া যাচ্ছে -1। তাহলে এখানে কত বিয়োগ করলে সেটা কি করে পাবো? দেখো -20 থেকে কিছু একটা বিয়োগ করা হচ্ছে। অঙ্কটাকে যদি আমরা এইভাবে ভাবি,
20 থেকে কিছু একটা বিয়োগ করা হচ্ছে, দিলে পাওয়া যাচ্ছে 5। তার মানে 20 থেকে কত বিয়োগ করা হচ্ছে, 20 থেকে কত বিয়োগ করলে 5 পাচ্ছি, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সেটা কি করে পাবো? 20 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাব। তাহলে কত বিয়োগ করতে হবে? 20 বিয়োগ 5 সমান 15। তাহলে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রেও দেখো এখানে আছে কত, -20, বিয়োগ দিয়ে কিছু একটা আছে, তার মানে কিছু একটা যেটা হবে, যেটা বের করতে হবে, সমান উত্তর কত হবে? -1। তার মানে -20 থেকে কিছু একটা বিয়োগ করে পাবো -1। তাহলে সেই সংখ্যাটা কত সেটা কি করে পাবো? এই যে এটা যেভাবে পেলাম 20 থেকে 5 বিয়োগ করে, তাহলে এখানেও সংখ্যাটা পাবো কি করে? -20, এটা থেকে বিয়োগ করব -1, দিলে কত হচ্ছে দেখব। তাহলে যত হবে সেই সংখ্যাটাই ওখানে বসাতে হবে। দেখো তাহলে এখানে -20 আর এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? +1। -20 মাইনাসে মাইনাসে +1। তাহলে এবার দুটোতে আলাদা চিহ্ন, এটাতে মাইনাস এটাতে প্লাস। তাহলে 20 থেকে 1 বিয়োগ করলে 19, বড়টার সঙ্গে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন হবে। তাহলে আসলো কত? -20। এবার দেখে নাও এখানে যদি আমরা -19 যদি বসাই তাহলে -1টা আসছে কিনা। তাহলে এখানে -20 আর এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে +19। তাহলে -20 থেকে +19 যদি বিয়োগ করি তাহলে পাবো -1। বোঝা গেল? তাহলে শূন্যস্থানে কত বসবে? শূন্যস্থানে বসবে -19। পারলাম বোঝাতে? চলো, তাহলে 2 এর দাগের 3 হলো, এরপরে 2 এর দাগের 4। 2 এর দাগের 4 কি বলছে? একটা বিস্তার দিয়ে দিয়েছে, এই বিস্তার থেকে সংখ্যাটা লিখতে বলছে। তাহলে আগে বিস্তারটা লিখি। কি দেওয়া আছে? 2 এর দাগের 4-এর অঙ্ক। তাহলে 8 × 10⁴ প্লাস 2 × 10³ প্লাস 3 × 10² প্লাস 6। তাহলে এটা যদি হয় তাহলে কি করব? এখানে 8 × 10⁴ আছে, মানে এখানে 8-এর পরে 4টা শূন্য, প্লাস 2 × 10³ মানে এখানে 2-এর পরে 3টে শূন্য, প্লাস 3 আচ্ছা ইন্টু দিয়ে যেহেতু লিখছি না, ইন্টুটা দেবো না। এখানে কি আছে? 3 × 10² আছে। তাহলে এখানে হবে 3, তারপরে দুটো শূন্য বসবে, প্লাস 6। বললাম বোঝাতে? তাহলে এখানে 8 × 10⁴ মানে 8-এর পরে 4টা শূন্য দেবো, 2 × 10³ আছে, তাহলে এখানে 2-এর পরে 3টে শূন্য হবে, 3 × 10² আছে, তার মানে এখানে দুটো শূন্য হবে, তাহলে 300 হলো এটা, আর প্লাস 6। এবার এগুলো যোগ করব। এগুলো যোগ করলে এখানে হচ্ছে 80,000, 80 2 82,000 আর 306। তাহলে 82,306, 8 2 82,306। দেখো এগুলোকে আমরা এইভাবে বুঝতে অসুবিধা হলে এইভাবে যোগ করে নিতে পারি। 8-এর পরে 4টা শূন্য, 2-এর পরে 3টে শূন্য, আর 300, আরেকটা আছে 6। তাহলে যোগ করলে 6 0 3 2 8, তাহলে 82306, 82306। ঠিক আছে? তাহলে মুখে মুখে যোগটা করতে পারলে মুখে মুখেই করে নেবে। এখানে 80,000, এটা 2,000, 80 দিয়ে 82,000 আর 306 যোগ করলে 306, তাহলে 82,306। অসুবিধা হলে এইভাবে ওপর নিচে সাজিয়ে যোগ করে নেবে। তাহলে এই বিস্তার থেকে সংখ্যাটা কি পেলাম? 82,306। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। পরেরটা 2 এর 5 কি আছে? -11x -7y -9z থেকে কত বিয়োগ করলে -7x + 3y -5z পাবো? তাহলে একটা সংখ্যা বলে দিচ্ছে, তার থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটা কত হবে সেটা বলে দিচ্ছে। তার মানে কত বিয়োগ করা হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে ধরো অঙ্কটা বলে দিচ্ছে এরকম, 20 থেকে কত বিয়োগ করলে 10 পাবো। এই যে সংখ্যাটার জায়গায় ধরলাম 20, 20 থেকে কত বিয়োগ করলে 10 পাবো, এর জায়গায় ধরলাম 10। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে পাচ্ছি? 20-র সাথে কত যোগ করলে 10, কত বিয়োগ করলে 10 পাবো? তার মানে 20 বিয়োগ 10 সমান হচ্ছে 10। 20 থেকে 10, তার মানে যে সংখ্যাটা বলে দিচ্ছে তার থেকে যেটা বিয়োগফলটা বিয়োগ করলে অন্য যে সংখ্যাটা দরকার, মানে যে সংখ্যাটা বিয়োগ করতে হবে সেটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে? মনে করো
30 থেকে কত বিয়োগ করলে 5 পাবো? 30 থেকে কত বিয়োগ করলে 5 পাবো? তাহলে সেক্ষেত্রেও আমরা 30 থেকে 5 বিয়োগ করব, দিলে কত পাচ্ছি? 25। তার মানে 30 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে 5 পাবো। তাহলে এখানে এই অঙ্কটার মতন করে এটাকে ভাবলে তাহলে কি করতে হবে? যে সংখ্যাটা বলে দিয়েছে তার থেকে বিয়োগফলটা বিয়োগ করতে হবে। তাহলে কি লিখব? অতএব বিয়োগ করতে হবে সমান প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আগে লেখো, -11x -7y -9z এর থেকে বিয়োগ করতে হবে কাকে? -7x + 3y -7x + 3y তাহলে ছিল -7x + 3y -5z আছে, তাহলে এখানে -5z। তাহলে কত বিয়োগ করতে হবে সেটা পেলাম, কিভাবে করতে হবে সেটা আগেই বলেছি। তাহলে এই সংখ্যাটা আগে লিখলাম, বিয়োগ চিহ্ন দিয়ে এই সংখ্যাটা লিখবো, কারণ এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে। এটা হচ্ছে মেন সংখ্যা আর এটা হচ্ছে বিয়োগফল। তাহলে সংখ্যাটা থেকে বিয়োগফলটা বিয়োগ করলে পেয়ে যাব কত বিয়োগ করতে হবে। তাহলে এবার এগুলোকে ব্র্যাকেটগুলো তুলি। তাহলে -11x -7y -9z, আর এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে এই মাইনাস দিয়ে ভিতরের সবগুলোকে গুণ করব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে +7x, পরেরটা মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হবে -3y। আমরা জানি কি, যখন দুটো চিহ্ন গুণ হচ্ছে, চিহ্নগুলো গুণ হলে দুটো একই চিহ্ন থাকলে প্লাস হবে, আলাদা চিহ্ন থাকলে মাইনাস হবে। তাহলে এখানে দুটো একই চিহ্ন ছিল, মাইনাস মাইনাস, সেজন্য প্লাস হলো। এখানে একটা মাইনাস একটা প্লাস আছে, দুটো আলাদা আছে, তাহলে মাইনাস হলো। আবার এখানে মাইনাস আছে, 5z এর আগে মাইনাস আছে, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, +5z। তাহলে জেডগুলো বুঝতে অসুবিধা হলে আমরা মাঝখানটা কেটে নিতে পারি। এবার আমরা একবারেই যোগ বিয়োগ যা হবে করতে পারি, বা সদৃশ পদগুলোকে পাশাপাশি লিখতে পারি। তাহলে এখানে -11x, সদৃশ পদগুলো আগে পাশাপাশি লিখে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। -11x + 7x, এরপরে ওয়াইগুলো লেখো, -7y -3y -9z +5z। তাহলে জেডের মাঝখানটা আমরা এরকম কেটে দিতে পারি, দিলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার দেখো এক্স এক্স দুটোতে আলাদা চিহ্ন আছে, একটাতে মাইনাস একটা প্লাস, তাহলে বিয়োগ করলে 11 থেকে বিয়োগ হবে, 11 থেকে 7 বিয়োগ করলে 4, সঙ্গে এক্স লিখবো, আর বড়টার সঙ্গে মাইনাস চিহ্ন হবে। এখানে দেখো দুটোতে একই চিহ্ন আছে, দুটোতেই মাইনাস আছে, তাহলে এটা দুটোকে কী করবো? যোগ করব। 7 আর 3 10, দুটোতে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন বসাবো, -10y। তারপরে জেড সদৃশ পদগুলো দেখতে পাচ্ছি, একটা মাইনাসে আছে একটা প্লাসে আছে, তাহলে দুটোতে আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করব। বিয়োগ করে লেফট, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে 9 থেকে 5 বিয়োগ করলে 4, তাহলে এখানে আসবে 4z। আর চিহ্ন কী হবে? বড় সংখ্যাটার সঙ্গে যা চিহ্ন আছে, এখানে বড় সংখ্যাটার সঙ্গে কী চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে কি পেলাম? উত্তর কী লিখতে হবে? -11x -7y -9z থেকে -4x -10y -4z বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো, -7x + 3y -5z পাবো। বা শুধু ওই বিয়োগ করতে হবে, এইভাবে উত্তরটা লিখে দিতে পারো। পারলাম বোঝাতে? চলো পরের দিকেরটা দেখি। 3 দাগ, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে? এটা অনেকগুলো সেটে আগে পেয়েছো, আজকেরটা তো আবার আছে, তাহলে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, ভালোভাবে প্র্যাকটিস করবে এটা। তাহলে 4 অঙ্কের এই বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বের করার জন্য কি করতে হবে? প্রথমে বের করতে হবে 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য কি করতে হবে? লসাগু। তাহলে সবার প্রথমে করব কি? 12, 18, 30-এর লসাগু করব। 12, 18,
30, এর লসাও করবো। লসাও করলে কি হবে? 2 দিয়ে 6 দিয়ে 12, 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 5-এ 15। তাহলে আর যাচ্ছে না। তাহলে সুতরাং লসাগু সমান কি হবে? 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 3-এ 36, 5-এ 180। তাহলে লসাগু কত হলো? 180। তার মানে ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কত হলো? 180। তাহলে কি লিখব? অতএব ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য তাহলে ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো 180। ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা 180। এবার দেখতে হবে 180 সংখ্যাটা পূর্ণবর্গ কিনা। 180 পূর্ণবর্গ কিনা। তাহলে 180 যদি বর্গমূল করা হয় তাহলে √180 সমান কী হবে? √180 যেটা থেকে পেয়েছিলাম সেই সংখ্যাগুলো লিখব। 2 গুণিত 3, 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5, একটা 2 বেশি লেখা হলো। তাহলে 180কে যে সংখ্যাগুলো পেয়েছিলাম সেই সংখ্যাগুলো লিখব। দেখো 2 গুণিত 3, 2 গুণিত 3 ছিল, 2 গুণিত 3, আবার 2 গুণিত 3, আর ছিল কি? আরেকটা ছিল 5, তাহলে গুণিত 5। এবার এটার যদি বর্গমূল করা হয় তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে দুটো 2 আছে, দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, দুটো 3 আছে তার জন্য একটা 3 বেরিয়ে আসবে, আর 5টা √ভারের মধ্যেই রয়ে যাবে। 5টা √ভারের মধ্যে থেকে যাচ্ছে। এখানে এটা বুঝতে অসুবিধা হচ্ছে মনে হয়, 5টা একটু ভালো করে লিখে নিই। তাহলে এখানে গণিত ছিল 5, তাহলে দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে আসলো, দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে আসলো √ভারের বাইরে, আর রয়ে গেল কে? 5টা √ভারে রয়ে গেল। তাহলে সমান কি হচ্ছে? 6 ইন্টু √5। তার মানে 180কে পূর্ণবর্গ সংখ্যা নয়, 180কে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে কি করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি পাবো? অতএব ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য, অতএব ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে তাহলে ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে? 180, তাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 180 গুণিত 5 সমান 900। তাহলে 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 900। কিন্তু আমাদের এখানে কি চেয়েছে? 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে আমরা পেয়েছি 900। 900টা কত অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা। তাহলে 900 এখানে লিখে দিই 3 অঙ্কের সংখ্যা। কিন্তু আমাদেরকে বের করতে হবে কি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 4 অঙ্কের সংখ্যা বের করার জন্য কি করতে হবে? 900কে পূর্ণবর্গ সংখ্যাগুলি দিয়ে গুণ করতে হবে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাগুলি দিয়ে। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? 1। সব থেকে ছোট হচ্ছে 1। কিন্তু 1 দিয়ে গুণ করা না করা সমান, 1 দিয়ে গুণ করলে সেই 900ই আসবে। তাহলে 1-এর পরেরটা কত? 2-এর বর্গ হচ্ছে 4, তারপরে 3-এর বর্গ 9। তাহলে 900কে এই পূর্ণবর্গ সংখ্যাগুলো দিয়ে গুণ করব। কি লিখব? 900কে 4, 9, 16 ডট ডট দেবো, কারণ আরও করতে হতে পারে বা নাও করতে হতে পারে। তাহলে 4, 9, 16 ডট ডট দেবো, মানে এরপরে আরও সংখ্যা দরকার হতে পারে, নাও হতে পারে, ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করে পাই। ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করে পাই।
দেখো 900 ছিল, একে যদি 4 দিয়ে গুণ করি কত হবে? 3600। তাহলে 3600টা কত অঙ্কের সংখ্যা? 4 অঙ্কের সংখ্যা। হলো? তাহলে প্রথম যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা মানে 1-এর পরে 4, সেটা দিয়ে গুণ করলাম, সে 4 অঙ্কের সংখ্যা পেয়েছি। কিন্তু এটাই যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটা আমরা বলতে পারছি না। তাহলে এটা 4 অঙ্কের সংখ্যা পেয়েছি ঠিকই, কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করার জন্য আবার পরের পূর্ণবর্গ সংখ্যাটা দিয়ে গুণ করব। তাহলে 900কে 9 দিয়ে গুণ করব, 9 দিয়ে গুণ করলে কত হবে? 9 9 81, 8100। তাহলে এটা কি পেলাম? এটা 4 অঙ্কের সংখ্যা। এবার দেখো, তাহলে এটা যে বৃহত্তম সেটাও বলতে পারি না। বের করার জন্য বৃহত্তম সংখ্যাটা বলতে পারবো কখন? যখন 5 অঙ্কের সংখ্যা বেরিয়ে যাবে তখন তার আগের সংখ্যাটাকে বলতে পারবো। তাহলে এবারে 900কে 16 দিয়ে গুণ করব, 16 দিয়ে গুণ করলে 16 9 144, তারপরে হবে দুটো শূন্য। তাহলে এখানে এই সংখ্যাটা কি হলো? এই সংখ্যাটা হয়ে গেল 5 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের এখানে চেয়েছিল কি? 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা চেয়েছে। তাহলে 4 9 16 দিয়ে গুণ করে দেখতে পাচ্ছি দুটো 4 অঙ্কের সংখ্যা পেলাম। 16 দিয়ে যখন গুণ করলাম সে সংখ্যাটা 5 অঙ্কের হয়ে গেল। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটা কত হবে? 8100। তাহলে উত্তর কী লিখব? 8100 4 অঙ্কের এই বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হবে। এভাবে লিখতে পারি, বা ঘুরিয়ে কি লিখতে পারি? 12, 18, 30 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 8100। তাহলে এটা লেখাই ভালো হবে। কী লিখব উত্তরটা? আবার বলে দিচ্ছি, 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 8100। চলো 3-এর 2-এরটা দেখি। 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যাতে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার মোট অর্ধেক পায়, মোট টাকার অর্ধেক। তাহলে এখানে 3 জনের টাকাটা ধরে নিতে হবে। ধরি প্রথম বন্ধু পায় 1 টাকা, ধরি প্রথম বন্ধু পায় 1 টাকা। তাহলে অতএব দ্বিতীয় বন্ধু পায় কত পাবে? দ্বিতীয় বন্ধু এমনভাবে ভাগ করে দেওয়া হয় প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। তার মানে দ্বিতীয় বন্ধু পাবে 1 গুণিত 2, 1 গুণিত 2 টাকা সমান 1 আর 2 গুণ করলে হবে 2, তাহলে 2 টাকা। আর তৃতীয় বন্ধু কত পাবে? এবং তৃতীয় বন্ধু পায় কি বলেছে? তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক। তাহলে প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকা কত? 1 যোগ 2 মানে 3 টাকা, তার অর্ধেক মানে তাকে 2 দিয়ে ভাগ। তাহলে প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক, প্রথম বন্ধু পেয়েছে 1 টাকা, দ্বিতীয় বন্ধু পেয়েছে 2 টাকা, তাহলে 1 আর 2 যোগ করব, তাকে তার অর্ধেক, মোট টাকার অর্ধেক পায়, একে 2 দিয়ে ভাগ করব, 3 9। তাহলে দুজনের টাকাটা যোগ করে তাকে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। যেহেতু অর্ধেক তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, সমান কত হবে? 2 আর 1 3, তাহলে 3/2 টাকা হলো। তাহলে এই 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাতটা কী হবে? এবার অনুপাত বের করি। অতএব প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু সমান কত হবে? 1 অনুপাত 2 অনুপাত 3/2। তাহলে 3 জনের অনুপাতটা হচ্ছে 1, প্রথম বন্ধু পাচ্ছে 1 টাকা, দ্বিতীয় বন্ধু পাচ্ছে 2 টাকা, তৃতীয় বন্ধু পাচ্ছে 3/2 টাকা। তাহলে অনুপাত হবে 1:2:3, 3/2। এবার এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতে আনার জন্য কী করতে হবে? ভগ্নাংশ দেখতে পাচ্ছি একটা সংখ্যাতেই আছে এবং সেটার নিচে কত আছে? 2 আছে, হর হচ্ছে 2। তাহলে এই 2 দিয়ে সবগুলোকে গুণ করব। তাহলে 1 গুণিত 2 অনুপাত 2 গুণিত 2 অনুপাত 3/2 গুণিত 2। তাহলে এখানে 1 আর 2 গুণ করলে 2, 2 আর 2 গুণ করলে 4, আর এখানে এই 2 2 কেটে দিলাম, 2 2 কেটে গেলে এখানে রইল কত? 3। তাহলে অনুপাতটাকে কী পেলাম? প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু সমান 2:4:3। তাহলে অনুপাতটা আমরা এখানে লিখে নেই।
অনুপাতটা পেয়েছি 2:4:3, এটা পেলাম অনুপাতটা। এবার এই অনুপাতে 9,000 টাকার মধ্যে কে কত টাকা পাবে সেটা বের করব। তাহলে এটা বের করার জন্য বোর্ডটা মুছে নিই। দেখো তাহলে অনুপাতটা আছে কি আমাদের 2:4:3। এবার তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার, এইভাবে আনুপাতিক ভাগহার লিখে করতে পারো বা একবারও করে নিতে পারো। প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার, তোমরা যেহেতু আনুপাতিক ভাগহারের অঙ্ক প্রথম করছো, আনুপাতিক ভাগহারটা বের করেই করবে, ঠিক আছে। প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার সমান 2 এই যে অনুপাত কত ছিল 2:4:3, তাহলে এখানে কত হবে 2 নিচে সবগুলো যোগ করব, 2 + 4 + 3 সমান হবে 2/4, 2 6 আর 3 9। তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার কত হলো 2/9। দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার, দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার হবে 4/2 + 4 + 3 সমান 4/9, কারণ এগুলো সবগুলো যোগ করলে 9ই আসবে নিচে। আর তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার কত হবে, তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার সমান, তাহলে অনুপাতে প্রথম শেষে কি ছিল, শেষেরটাতে ছিল 3, তাহলে এটা হবে 3/2 + 4 + 3 সমান 3/9। তাহলে তিনজনের আনুপাতিক ভাগহার পেয়ে গেছি। এবারে তিনজনে কে কত টাকা পাবে সেটা বের করতে হবে। তাহলে মোট টাকা কত ছিল 9,000 টাকা। তাহলে মোট 9,000 মধ্যে কে কত টাকা পাবে সেটা বের করব। তাহলে আনুপাতিক ভাগহারগুলো কি পেলাম, আনুপাতিক ভাগহারগুলো পেলাম, একটা 2/9, আরেকটা 4/9, আরেকটা 3/9। তাহলে এই আনুপাতিক ভাগহারে 9,000 টাকার মধ্যে কে কত টাকা পাবে সেটা বের করতে হবে। তাহলে মোট টাকাটা হচ্ছে 9,000 আর আনুপাতিক ভাগহার পেয়ে গেছি। এবার ওই 9,000 টাকার মধ্যে কে কত টাকা পাবে সেটা বের করব। তাহলে এখানে লিখে নেই 9,000 টাকার মধ্যে, 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে, 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত টাকা, দেখো 9,000 গুণিত প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার কত 2/9, তাহলে 9,000 গুণিত 2/9 এত টাকা। এবার এটা কাটি, 9 দিয়ে এটাকে কাটলে 1,000, তাহলে 1,000 গুণিত 2 সমান কী হবে 2,000 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 9,000 গুণিত 4/9 টাকা, 9 দিয়ে 9,000কে কাটলে কত হচ্ছে 1,000, আর 1,000 আর 4 গুণ করলে 4,000 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু পাচ্ছে 4,000 টাকা। আর তৃতীয় বন্ধু কত পাবে, তৃতীয় বন্ধু পাবে সমান 9,000 গুণিত, এখানে কত ছিল অনুপাতটা 3, আনুপাতিক ভাগহার 3/9, তাহলে 9,000কে গুণ করব 3/9 দিয়ে এত টাকা। 9 দিয়ে আবার এটাকে কাটলে 1,000, 1,000 আর 3 গুণ করলে 3,000। তাহলে এখানে প্রথম বন্ধু কত পাচ্ছে 2,000 টাকা, দ্বিতীয় বন্ধু পাচ্ছে 4,000 টাকা, আর তৃতীয় বন্ধু পাচ্ছে 3,000 টাকা। তাহলে মোট টাকাটা ছিল 9,000। অঙ্কটা ঠিক হয়েছে কিনা আমরা বুঝতে পারবো তিনজনের টাকাটা যোগ করে যদি 9,000 পাচ্ছি, তাহলে 4 দিয়ে 6,000 আর 3 9,000, তাহলে তিনজনের টাকা যোগ করে 9,000 টাকা পাচ্ছি। তাহলে বুঝতে পারছি উত্তর ঠিক আছে। তাহলে কে কত টাকা পাবে হিসাব করে লিখতে বলেছে। তাহলে অতএব প্রথম বন্ধু পাবে 2,000 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 4,000 টাকা এবং তৃতীয় বন্ধু পাবে 3,000 টাকা। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। সরল দেওয়া আছে 4⁵ যা দেওয়া আছে সরলটা তুলে নিই। তাহলে 3-এর দাগ শেষ হলো, 4-এর দাগ শুরু করবো। 4-এর 1 কী আছে 4⁵ ইন্টু a⁸ b এর কিউব বাই 4⁵ ইন্টু a⁵ b স্কোয়ার, এটা আছে।
তাহলে এখানে আছে কি 4⁵, 4⁵, তাহলে 4 লিখে 4-এর পাওয়ারগুলো বিয়োগ করব। দেখো এখানে উপরে আছে 4⁵, আবার হরেও আছে 4⁵, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ হবে, তাহলে ভাগ মানে পাওয়ার বিয়োগ করতে হবে, তাহলে 4⁵ মাইনাস 4⁵ ইন্টু a⁸ আছে, উপরে এর পাওয়ার 8, নিচে এর পাওয়ার আছে 5, তাহলে এখানে এ লিখবো, দিয়ে এর পাওয়ারগুলো বিয়োগ করব, 8 বিয়োগ 5 গুণিত কি আছে বি আছে, তাহলে বি লিখে বি এর পাওয়ারগুলো বিয়োগ করব, উপরে বি এর পাওয়ার 3, নিচে বি এর পাওয়ার কত 2, তাহলে 3 বিয়োগ 2, তাহলে সমান কি পাবো 4⁵, 4-এর পাওয়ারটা কি হলো 5 থেকে 5 বিয়োগ হচ্ছে মানে 4⁵, ইন্টু এর পাওয়ার 8 থেকে 5 বিয়োগ করলে হবে কিউব, আর বির পাওয়ার 3 থেকে 2 বিয়োগ হচ্ছে মানে শুধু বি হবে, তাহলে 4⁵ মানে 1 ইন্টু a³ ইন্টু বি, তাহলে এগুলো গুণ করলে কী হবে a³ বি, তাহলে সরল ফল কী হবে, সরল ফল হবে a³ বি। পারলাম বোঝাতে? তাহলে এখানে যেমন আছে পাওয়ারগুলো বিয়োগ করব, যেগুলো একই সংখ্যা আছে সেগুলোর পাওয়ারগুলো বিয়োগ করব, পাওয়ারগুলো বিয়োগ করে নেওয়ার পর গুণ করব। হলো? চলো 4-এর 1-এরটা হলো, 4-এর 2 দেখি। 4-এর 2, রাতুল আজকে x টাকার পেয়ারা, x প্লাস 15 টাকার আপেল আর 2x প্লাস 3 টাকার শশা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো? তাহলে 3 রকম ফল কিনেছে আর কত টাকা দিয়ে কিনেছে সেটা বলা আছে, তাহলে মোট কত টাকার ফল কিনেছে 3টে যোগ করতে হবে, যোগ করলেই পাবো। তাহলে চলো করে ফেলি। রাতুল আজকে ফল কিনেছে, রাতুল আজকে মোট কত টাকার ফল কিনেছে, তাহলে রাতুল মোট ফল কিনেছে কত টাকার, এক্স প্লাস 15 প্লাস 2x প্লাস 3, এত টাকার। দেখো এক্স টাকার একটা ফল কিনেছে পেয়ারা, এক্স প্লাস 15 টাকার কিনেছে আপেল আর 2x প্লাস 3 টাকার কিনেছে শশা, 3 রকম ফল কিনেছে, তাহলে 3 রকম ফল যত টাকার কিনেছে সেগুলো পরপর লিখলাম, যোগ চিহ্ন দিয়ে এবার যোগ করব। তাহলে এবার যোগ করলে কত হবে, দেখো এখানে আছে এক্স, এখানে আছে এক্স, এখানে আছে 2x, আচ্ছা এগুলোকে সদৃশ পদগুলো পাশাপাশি লিখে নিতে পারি, এক্স প্লাস 2x আর প্লাস 15 প্লাস 3, তাহলে এত টাকার। এবার সদৃশ পদ এগুলো সবগুলো যোগ চিহ্নে আছে, এক্সগুলো দেখতে পাচ্ছি সব যোগ চিহ্নে আছে, তাহলে যোগ করব, তাহলে 2 একে 3 আর একে 4, তাহলে 4x, আর এখানে ধ্রুবক সংখ্যা মানে শুধু সংখ্যাগুলো দুটো যোগ চিহ্ন আছে, তাহলে এই দুটোকেও যোগ করব, 15 যোগ করলে কত হবে 18, তাহলে চিহ্ন দেবো যোগ, তাহলে 4x প্লাস 18 টাকার। তাহলে রাতুল আজকে মোট কত টাকার ফল কিনেছে, 4x প্লাস 18 টাকার। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। তাহলে 4-এর 2 হলো, 4-এর 3 একটা সরল করতে বলেছে, তাহলে সরলটা তুলে ফেলে। 4-এর দাগের 3, a প্লাস বি ইন্টু a মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। তাহলে দেখো এখানে এগুলো আমরা গুণ করে করতে পারি, এছাড়া বলেছিলাম কি একটা সূত্র আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এখানে এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানেও আছে, কিন্তু এখানে এটা হচ্ছে কি এ হচ্ছে বি আর বি হচ্ছে সি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এখানে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এখানেও আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে এ হচ্ছে সি আর বি হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বোঝা গেল? এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানেও আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এগুলো প্লাস মাইনাস চিহ্নে কাটাকাটি করব, তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কেটে যাবে, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যাবে, আর প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যাবে, তাহলে কী রইল, যেহেতু যোগ বিয়োগের অঙ্ক ছিল
চিহ্নগুলো শুধু যোগ বিয়োগ ছিল, যোগ বিয়োগের চিহ্নে সব কেটে গেছে, মানে শূন্য। বোঝা গেল? তাহলে নির্ণয় সরল ফর শূন্য। পারলাম বোঝাতে? চলো 4-এর দাগ শেষ হলো, 5-এর দাগের অঙ্ক দেখি। 5-এর দাগ বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ও 22.5 ডিগ্রি কোণ আঁকো। তাহলে দুটো কোণ আঁকতে বলছে, 45 ডিগ্রি আর 22.5 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণ আঁকার জন্য কি করতে হবে? আমরা জানি কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে আগে 90 ডিগ্রি আঁকতে হবে। 90 ডিগ্রিকে অর্ধেক করলে পাবো 45, আবার এখানে 45 ডিগ্রিকে অর্ধেক করলে পেয়ে যাবো 22.5 ডিগ্রি। তাহলে একটা, যদিও আঁকাটা দুবারেই আঁকতে হবে, দুটো আলাদা আলাদা করেই আঁকবে। তাহলে প্রথমে 45 ডিগ্রিটা আঁকি। কীভাবে? আমি এখানে হাতে দেখিয়ে দিচ্ছি প্রসেসটা, তোমরা কম্পাস পেন্সিল দিয়ে আঁকতে হবে, ঠিক আছে? পেন্সিল কম্পাস দিয়ে ঠিক করে মাপ নিয়ে আঁকবে। তাহলে 45 ডিগ্রি আঁকার জন্য প্রথমে যে কোনো একটা দাগ দেব। দাগ দেওয়ার পর এখানে একটা নাম দিয়ে দিই বি, এখানে নাম দিলাম পি। তাহলে বিপি যে কোনো একটা সরল রেখা অঙ্কন করলাম। এবার বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপটা অঙ্কন করব। এবার ওই একই বৃত্তচাপ নিয়ে, যেন কম্পাস একটুও নড়ানড়ি না হয়, কম্পাসের মাপ যেন ছোটো বড়ো না হয়ে যায়, এই বিন্দুতে বসাবো। এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে যে কোণটা পেলাম এটা হচ্ছে 60 ডিগ্রি। আবার এইখানে এই বিন্দুতে বসাবো, বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো এই বৃত্তচাপের উপরেই। তাহলে এটা হবে 120 ডিগ্রি। তাহলে 60, এটা হলো 120। এবার এটাকে যদি অর্ধেক করি তাহলে 60-এর সঙ্গে 30 যোগ হবে, মানে 60-30 হয়ে যাবে 90। তাহলে এই 60 আর 120 এর মাঝখানটাকে সমদ্বিখণ্ডিত করব। করার জন্য কি করতে হবে? এই বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে বৃত্তচাপ, আর এই বিন্দুকে কেন্দ্র করে এই উপরের দিকে বৃত্তচাপ। এটা তোমরা এই যে মাপ নিয়ে এতক্ষণ করলে সেই মাপেই, একই মাপেই করতে পারো, মাপটা ছোট বড়ও করে নিতে পারো। এবার এটার সঙ্গে যদি বি বিন্দু যোগ করি তাহলে 90 ডিগ্রি কোণ পেলাম। এই কোণটা কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। এটাকে আমরা যোগ করে বাড়িয়ে দেবো, ঠিক আছে? এই দুটোকে যোগ করে বাড়িয়ে দেবো। তাহলে এই কোণটা যেটা পেলাম এটা কি 90 ডিগ্রি। আমরা এটাকে সরাসরি পুরো সরল রেখা দিয়ে যোগ না করে এটা ফাঁকা ফাঁকা একটা লাইন টেনে নিতে পারি। একটু ফাঁকা ফাঁকা দিয়ে এটা টানবো, তাহলে দিলে বোঝা যাবে এটা 90 ডিগ্রি। এবার ফাঁকা ফাঁকা করে এই কারণেই আঁকবো, আমাদেরকে এখানে 90 ডিগ্রি আঁকতে বলেনি, আমাদেরকে আঁকতে বলেছে 45 ডিগ্রি। কিন্তু 45 ডিগ্রি আঁকতে গেলে 90 ডিগ্রিটা আঁকতে হবে। তাহলে 90 ডিগ্রি আঁকা হয়ে গেছে। এবার 90 ডিগ্রিকে অর্ধেক করলেই পেয়ে যাব 45 ডিগ্রি। তাহলে এবার আমরা যদি এখানটায় নাম দিয়ে নিই একটু সুবিধা হবে, এম এন ও এরকম যদি নাম দিয়ে নিই তাহলে, আর এখানে মনে করো এই দুটো একটা বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। এত নাম তোমাদের দেওয়ার দরকার নেই, কিন্তু এখন বলতে যাতে সুবিধা হয় সেজন্য আমি নামগুলো দিলাম। এবার এই 90 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য এই পি আর এম বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধ নিয়ে দুটো বৃত্তচাপ আঁকবো, এবং সেই বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করবে সেটার সঙ্গে বি বিন্দু যোগ করব। দিলেই 90 ডিগ্রিকে অর্ধেক করা হয়ে যাচ্ছে, মানে 45 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে বৃত্তচাপটা বা মাপটা একটু বড় করেই নেবে। এটার এই পিএম ব্যাসার্ধের থেকে বেশি নেবে, অর্ধেকের বেশি নেবে, ঠিক আছে? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে এপাশে একটা বৃত্তচাপ আঁকবে, আবার এম বিন্দুকে কেন্দ্র করে এপাশে একটা বৃত্তচাপ আঁকবে। তাহলে বৃত্তচাপ দুটো কী হবে? একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে একটা বিন্দুতে ছেদ করলে তখন এই বি বিন্দু এবং এটা যোগ করে বাড়িয়ে দাও, তাহলে যে কোণটা পেলে এই কোণটা হবে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। 90 ডিগ্রি কোণটি অর্ধেক করলাম, তাহলে 45 ডিগ্রি কোণ পেলাম। এবার আঁকতে বলছে আবার 22.5 ডিগ্রি। তাহলে 22.5 ডিগ্রি আঁকার জন্য এই 45 ডিগ্রিকে আবার যদি অর্ধেক করি তাহলে 22.5 ডিগ্রি পেয়ে যাব। 45 ডিগ্রিটাকে অর্ধেক করার জন্য কি করতে হবে? এই যে এই বিন্দুতে আর এই বিন্দুতে এখানে নাম দিয়ে নিতে পারি কিউ। আমি বলার সুবিধার্থে নামগুলো দিচ্ছি, তোমাদের এত নাম দেওয়ার দরকার নেই। তাহলে কিউ বিন্দুতে এম আর কিউ বিন্দুকে কেন্দ্র করে এপাশে বৃত্তচাপ আঁকবো। তাহলে এই কিউ এম এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, দিয়ে কিউ বিন্দুতে বসিয়ে এপাশে বৃত্তচাপ, আর এম বিন্দুতে বসিয়ে এদিকে বৃত্তচাপ।
এটা আমরা আগের মাপটা রেখে দিতে পারি বা মাপটা একটু ছোট করে নিলে সুবিধা হয়। তারপরে তাহলে দুটো একটা বিন্দুতে ছেদ করছে, কোথায় কোথায় বসালাম? এই যে 45 ডিগ্রির দাগটা এই পূর্বে সবার প্রথম যে বৃত্তচাপ এঁকেছিলাম সেই বৃত্তচাপটা একটা বিন্দুতে ছেদ করেছে, যেখানে আমি নাম দিয়েছি কিউ। আর এই বিপি সরলরেখাকে ওই বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছিল অর্থাৎ এম বিন্দুতে, ওই কিউ আর এম বিন্দুকে কেন্দ্র করে এদিকে বৃত্তচাপ দুটো আঁকতে হবে। তারপরে এটাকে আবার যোগ করে বাড়িয়ে দেব, দিলে পাবো প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে? 22.5 ডিগ্রি কোণে। তাহলে এই কোণটা হচ্ছে 22.5 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। পারলাম বোঝাতে? তাহলে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথমে এঁকে নিতে হবে কি 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রিকে অর্ধেক করলে পাচ্ছি 45, আর 45কে অর্ধেক করলে পাচ্ছি 22.5 ডিগ্রি। পারলাম বোঝাতে? চলো, তাহলে আজকে 12 নম্বর সেটটা সলিউশন করলাম। পরের ভিডিওতে আমরা 13 নম্বর সেটটা সলিউশন করব। আমাদের সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ।